তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশকে ভালোবেসে দেশের জন্য নিজের প্রাণকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যিনি কুণ্ঠা বোধ করেননি, তিনি স্বাধীনতা এনে দিতে চেয়েছিলেন রক্তের বিনিময়ে। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। 1944 সালে বার্মায় আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীদের উদ্দেশ্যে নেতাজির সেই বক্তব্য আজও যেন বহু ভারতবাসীকে উদ্দীপ্ত করে তোলে, শিহরিত করে তোলে। মহান সেই ব্যক্তির আজ জন্মজয়ন্তী, আজ পরাক্রম দিবস। 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক বলে হয়তো স্বাধীনতার গুরুত্ব আমাদের অনেকের কাছে খুবই কম, তবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো ভারত মায়ের বীর সন্তান সেদিন পরাধীন দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল। দেশ স্বাধীন হয়েছে 76 বছর, কিন্তু আজ আমরা কতটা মনে রাখতে পেরেছি নেতাজিকে, কতটা মনে রাখতে পেরেছি নেতাজির আদর্শকে। দেশের প্রতি নেতাজির ভালোবাসা ও দায়বদ্ধতা দৈনন্দিন জীবনে আজ আমরা বা আমাদের কতটা অনুপ্রাণিত করে, চলুন একটু ভেবে দেখা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি বিশেষ টক শো। আর আজ আমার সাথে রাজ্যের একজন বিশিষ্ট নেতাজি অনুরাগী আছেন এবং আরো একজনের এসে পৌঁছানোর কথা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ মুজাহিদ রহমান। উনি একজন বিশিষ্ট অধ্যক্ষ আমাদের রাজ্যে, রাজস্বী কলেজে রয়েছেন খুব সম্ভবত। রাজস্বী কলেজে আছি। ওকে, আমরা অবশ্যই আজ যখন কথা বলবো দর্শক বন্ধুরা নেতাজিকে নিয়ে, নেতাজির আদর্শকে নিয়ে, তখন আপনারাও কিন্তু আজ আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন। যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু ইউটিউবেও নিউজ ভ্যানগার্ডের পেজে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন। আর পরবর্তী সময়ে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের মতামত লিখতে পারেন, নেতাজিকে নিয়ে আপনার শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন। ডক্টর রহমান, নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ কিভাবে মনে রেখেছে বলে আপনার মনে হয়? আমি প্রথমে যারা আমাকে দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং অবশ্যই আজকে নেতাজির 128তম জন্মদিনে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আমি নিবেদন করি। আপনারা জানেন যে ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীন ছিল। এই ব্রিটিশ শক্তি ছিল আমাদের এই উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র। আজকে যেমন আমেরিকা, রাশিয়া খুব শক্তিশালী রাষ্ট্র, তখনকার সময়ে ইংল্যান্ড বা যুক্তরাজ্য ছিল একটা শক্তিশালী রাষ্ট্র, এবং তাদের সারা বিশ্বেই তাদের উপনিবেশ ছিল। ভারতবর্ষ সেখানে উপনিবেশ ছিল ব্রিটিশদের। কাজেই এই মহাশক্তিধরের বিরুদ্ধে লড়াই করাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু তার মধ্যেও ভারতবাসীদের যে জাগরণ ঘটেছিল, সেই জাগরণের যে বিভিন্ন পথগুলো ছিল, তার মধ্যে একটি পথের যিনি সঠিক নিশানায় গিয়েছিলেন তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি এই দেশের জন্য, মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি কিন্তু প্রাণ বলিদান করেছিলেন। এটা ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, যে দেশের জন্য আত্মত্যাগ এবং জীবন বিসর্জন দেওয়া, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে আমরা অনেক সময় একটু অনীহা দেখি জীবন সম্পর্কে, তারা যেভাবে ভাবেন। নেতাজি সুভাষ বসু কিন্তু সেভাবে ভাবেননি। তিনি ভেবেছিলেন যে দেশকে স্বাধীন করবেন যে কোনো মূল্যে, সেটা যদি জীবন দিতে হয় তাও তিনি দেবেন, এবং সেটাই হয়েছিল। এটাই আজকের দিনে সবচেয়ে বড় কথা, যে দেশের স্বাধীনতার জন্য, যে দেশকে শৃঙ্খলা মুক্ত করার জন্য তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই প্রাণ বিসর্জন দিয়েছেন। কাজে আজকে তাদের প্রতি সম্মান জানানো আমাদের সবচেয়ে বড় কর্তব্য। এবং সেখানে কি মনে হয় আমরা যা করতে পারছি এই মুহূর্তে, বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজ ওনার জন্ম জয়ন্তীর দিন যেভাবে আমরা মনে করছি, বা সারা বছর আমরা যেভাবে মনে করছি, সেটা কি যথেষ্ট বলে মনে হয়? পরাক্রম দিবস হিসেবে আজকের দিনটি কি পালন করা হয়? না, তো
আমি এরকম মনে করি না, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু বা আজাদিন ফৌজ যেভাবে আত্মত্যাগ করেছিলেন সেইভাবে আজকে আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে সেইভাবে মানে বিকশিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। কেননা আমি আজকে প্রায় 40 বছর ধরে কলেজে অধ্যাপনা করি, বিভিন্ন কলেজের অধ্যক্ষের দায়িত্ব আমি ছিলাম। আজকেও আমি রাজর্ষি কলেজ নামে একটি কলেজের অধ্যক্ষের পদে আছি। আমি যুব সমাজের সঙ্গে এই যে 40 বছরের আমার যে ঘনিষ্ঠতা, আমি দেখেছি ছেলেমেয়েদের মধ্যে এই ব্যাপারে তেমন কোনো উৎসাহ নেই। তার কারণটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যারা উৎসাহ তৈরি করবেন, অর্থাৎ আমরা যারা বড়রা আছি, অভিভাবকরা আছি, আমরা সেইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করছি কিনা আমার মনে হয়েছে যে এখানে একটা বিশেষ ঘাটতি রয়েছে। এবং সেখানে আমাদের যে সিলেবাসগুলো আমি দেখেছি সেখানেও সুভাষ বসুকে নিয়ে যে আলোচনা বা আজাদিন ফৌজকে নিয়ে যে আলোচনা যেটা হওয়া উচিত ছিল সেইটুকু কিন্তু হচ্ছে না। যে কারণে আজকে যে 23শে জানুয়ারি আমার তো মনে হয় যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসামের কিছু অংশ বাদ দিলে সারা ভারতবর্ষে সেইভাবে কতটুকু উদযাপিত হয়েছে আমার অন্তত ধারণা নেই। আপনাদের হয়তো ধারণা থাকতে পারে, বা আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন আপনারা খুঁজে দেখুন যে এত বড় একটা বীর, তার যে বাহিনী নিয়ে তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এই মানে পরাক্রমশালী ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বীরদের প্রতি আমাদের শ্রদ্ধা কতটুকু আছে, সারা ভারতবর্ষব্যাপী তার প্রচার কতটুকু হয়েছে, আমার এখানে কিন্তু সন্দেহ আছে। একদম, আমরা আসবো আরো একটু বিস্তারিত আলোচনায় আপনার সঙ্গে আসবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের আরো একজন বিশিষ্ট অতিথি যিনি এসে পৌঁছে গেছেন, আরো একজন নেতাজি অনুরাগী বাবুল বণিক এসে পৌঁছে গেছেন আমাদের মাঝে। স্বাগত বাবুল বাবু আপনাকেও আজকের অনুষ্ঠানে। বাবু, আমরা শুরুতে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী এবং 128তম জন্ম জয়ন্তী। তো সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটি আমরা ত্রিপুরা রাজ্যে বা আগরতলা শহরে দাঁড়িয়ে একটা বিশাল ট্যাবলো প্যারেড বের হয়, আমরা নেতাজি র্যালি বের হয় নেতাজির জন্ম জয়ন্তীর দিন সকালবেলা, নেতাজি স্কুলের তরফ থেকে সেটা বের করা হয় এবং অনেকেই সেখানে অংশগ্রহণ করেন, প্রতি বছর আমরা দেখছি। কিন্তু ত্রিপুরা রাজ্য, আগরতলা শহর বা পশ্চিমবঙ্গ বাদ দিলে আর বাকি কোথায় কোথায় নেতাজিকে মনে করছে আজকের দিনে, বা বিশেষভাবে আয়োজন, বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেটা নিয়ে একটা কথা উঠেছে। এবং আপনার কি মনে হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশ কিভাবে মনে রেখেছে? কিভাবে মনে রেখেছে? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সুভাষ বসুর আগে অনেকগুলি গ্রুপ ছিল। আচ্ছা, সেই গ্রুপগুলিকে একত্রে সুভাষ বসুর মাধ্যমে সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করে ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের সূত্রপাত হয়। এবং সুভাষ বসুর অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নজিরবিহীন। শুধু তাই নয়, ভারতবর্ষে আরো আছেন ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বহু স্বাধীনতা সংগ্রামী আছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, ধর্মের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ, প্রত্যেকেই ছিলেন। তাদের অবদান কোনো অংশে কম নয়। কিন্তু সেই গোটা যে ওনারা যে সংগ্রামটা করে এসেছিলেন দীর্ঘদিন ধরে ব্রিটিশের বিরুদ্ধে, যখন ক্ষুদিরামরা মানে স্বাধীনতার জন্য লড়াই করত তখন অনেকে হাসি ঠাট্টা করত যে ইংরেজ রাজত্বে কখনো সূর্য অস্ত যায় না, সেই ইংরেজকে তোমরা হটাবে, তোমরা পাগল হয়ে গেছো। ব্রিটিশরা আসার ফলে আমাদের দেশে রেল লাইন এসেছে, বিদ্যুৎ এসেছে, কত উন্নত হয়েছে, আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করছো। অনেকটা বিশ্বাসঘাতকের পাতায় ক্ষুদিরামদেরকে, ভগৎ সিংদেরকে ফেলে দিচ্ছিল এমন সময়। মানে ইংরেজির বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত ছিল না। এই ক্ষুদিরাম, ভগৎ সিং ওনারা আত্মত্যাগের মাধ্যমে তারা সেদিন যুব সমাজ, ছাত্র সমাজের মধ্যে এই ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সূত্রপাত করেছিলেন। ক্ষুদিরামকে যখন ফাঁসি দেওয়া হয় উনি জানতেন ওনার কিছুক্ষণ পরে ফাঁসি হবে, কিন্তু উনি হাসতে হাসতে ফাঁসি কাস্টে ঝুলেছেন। উনি বলেছেন যে আজকে যদি আমার মৃত্যু হয়, শহীদ হয়, তাহলে ভারতবাসী বুঝবে স্বাধীনতার প্রয়োজনীয়তা, এবং স্বাধীনতার প্রতি তাদের যে একটা ভয় ভীতি, এটা কাটানোর জন্যই কিন্তু এই ক্ষুদিরাম
ভগৎ সিংরা প্রাণ দিয়েছিলেন। বলে তাদের কিন্তু অনেক ডিগ্রি বা তাদের কিন্তু অনেক মেধা। আজকের দিনে আমরা যারা ভারতবর্ষে যাদেরকে আমরা অনেক বড় বড় অর্থের মালিক বলছি, এই জায়গায় কিন্তু ওনারা যেতে পারতেন ইচ্ছা করলে, কিন্তু সবকিছু জলাঞ্জলি দিয়ে স্বাধীনতার বেদিমূলে আত্মাহুতি দিয়েছেন। এবং তারই ফলশ্রুতিতে সুভাষচন্দ্র বসু এই রেশ ধরে স্বাধীনতা আন্দোলনের শেষ কাজটা উনি করে গেলেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতবর্ষে সুভাষ বোসকে নিয়ে বা এই রকম মনীষীদের, সুভাষ বোস থেকে আমি যে নামগুলি বললাম, ওনাদেরকে নিয়ে যেভাবে আমরা আজকে ক্লাব বা বিভিন্ন সমিতি, রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা যেভাবে তাদের জীবনীগুলি তুলে ধরা উচিত ছিল, সেইভাবে তুলে ধরা হচ্ছে না। শুধু তাই নয়, স্যার একটু আগে বলছেন যে আমরা ছোটবেলা বইয়ে পুস্তকে সামান্য কিছু হলেও জানতাম, পড়তে পারতাম স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। আজকে বইগুলির মধ্যে পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের যে ইতিহাস, এই যে বীর যে লোকগুলি, যে মানুষগুলি নিজেদের জীবন আত্মাহুতি দিয়ে তারা স্বাধীনতা আন্দোলনকে সফল করেছেন, তাদের যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু ছাত্র যুবকরা আজকে জানে না। ছাত্র যুবকদের দোষ নেই, তাদেরকে জানানো হচ্ছে না, পাঠ্যপুস্তক থেকে এগুলি সরিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আমরা একটু যদি আর একটু গভীরে যদি যাই, তাহলে আমরা আজ যেহেতু অনুষ্ঠানে বসেছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে, আসবো আপনার কাছে একবার বলবো, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু কেন এবং কিভাবে গুরুত্বপূর্ণ? ডক্টর রহমান, আমরা যদি একটু বিস্তারিত যাই, যে ওনার সংগ্রামের কোন কোন দিকগুলো প্রত্যেক ভারতবাসীর জানা উচিত বলে আপনার মনে হয়? যেটা বললে খুবই বলাটা জরুরি, সেটা হচ্ছে যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা যেটা শুরু হয়েছিল, সেটা মূলত শুরু করেছিলেন আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি আমাদের জাতির পিতা। এটা মূলত 1920-র দশকে যখন তিনি আইন অমান্য আন্দোলন শুরু করেন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য পরে হয়েছিল। 1920-তে তিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, এবং সেটা ছিল আপনার নন ভায়োলেন্ট, অর্থাৎ সেখানে কোনো অহিংসা থাকবে, সেখানে কোনো ভায়োলেন্স থাকবে না। তো শুরুটা যখন করেছিলেন, এই সময়ে বাংলাতে চিত্তরঞ্জন দাস, যিনি দেশবন্ধু নামে পরিচিত, বাংলাতে তার একটা বিশাল ভূমিকা ছিল। আর ওই সময়ে আমাদের নেতাজি সুভাষ, তখন তিনি নেতাজি হননি, সুভাষচন্দ্র বসু তখন বিলেত থেকে দেশে ফিরে এলেন। একটা জিনিস খেয়াল করবেন, তিনি কিন্তু আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। ওই সময়ে আইসিএস পরীক্ষা অত্যন্ত কঠিন পরীক্ষা, এবং সেটা ব্রিটিশদের সঙ্গে, যারা ব্রিটিশ কম্পিটিটর ছিল তাদের সঙ্গে কিন্তু কম্পিট করতে হতো। আইসিএস পাওয়ার পরও তিনি কিন্তু আইসিএস এ গেলেন না। কেন গেলেন না? তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে দেশমাতৃকার সেবাটা অতি জরুরি। জালিয়ানওয়ালাবাগের তখন ম্যাসাকারটা হয়েছিল, এটাকে ওনাকে খুব ভাবে বিভ্রান্ত করেছিল। জালিয়ানওয়ালা ম্যাসাকার কিন্তু এর আগে হয়ে গেছে। হ্যাঁ, তো ওইটার উত্তরেই, ওইটার কোনো যেহেতু কোনো প্রতিবিধান ব্রিটিশরা করলো না, এবং খিলাফত আন্দোলনের কোনো প্রতিবিধান ব্রিটিশরা করলো না, স্বাভাবিকভাবে তারা আরেকটা রাওলাত অ্যাক্ট বলে একটা অ্যাক্ট করেছিল, যেটাতে বিনা বিচারে মানুষকে বন্দী করে রাখা যাবে। এই প্রেক্ষাপটেই অহিংস অসহযোগ আন্দোলন। এবং এই সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মোটামুটি আহ্বানে সুভাষ বসু চলে এলেন। আইসিএস পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পাশ করে তিনি খুব সুখে শান্তিতে থাকতে পারতেন, সেখানে শাসকের ভূমিকা থাকতে পারতেন, কিন্তু তিনি সেটা গ্রহণ করলেন না। এইটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা, বিচারের জায়গা, যে এত বড় একটা চাকরি পেয়ে, এত ভালো একটা চাকরি পেয়ে, যেখানে তিনি সুখে থাকতে পারতেন, যেখানে তিনি ছড়ি ঘোরাতে পারতেন শাসক হয়ে, সেইটা তিনি ছেড়ে দিয়ে দেশের জনগণের সেবায় তিনি আত্মত্যাগ করলেন, এবং সেখানে অহিংস অসহযোগ আন্দোলনে তিনি যোগদান করলেন। করার পরে যে সমস্যাটা দেখা দিল, যে 2 বছরের মাথায় চৌরিচৌরা উত্তরপ্রদেশের চৌরিচৌরা নামক একটা জায়গাতে প্রায় 22 জন পুলিশ কর্মীকে হিংস্র জনতা পুড়িয়ে মেরে ফেলেছিল। তো মোহনদাস করমচাঁদ গান্ধী তখন বললেন যে যেহেতু এটা অহিংস আন্দোলন সহিংস হয়ে গেছে, আমি এই আন্দোলন উইথড্র করে নেব, এবং তিনি সেটাকে উইথড্র করে নিলেন। এখান থেকেই মতবিরোধটা হয়ে গেল। সুভাষচন্দ্র বসু, তাদের বক্তব্য ছিল
যে আন্দোলন একটা চরম পর্যায়ে যখন পৌঁছেছে, ভারতবর্ষের মানুষ যখন একটা দিকে ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, এই সময় আমাদের গান্ধীজি যখন এই আন্দোলনটা তিনি তুলে নিলেন, এখান থেকেই যখন সমস্যাটা তৈরি হলো এবং যেই পথটা গান্ধীজি নিয়েছিলেন সেই পথটার সম্পর্কে আমাদের সুভাষ বসুর একটা সন্দেহ তৈরি হলো যে এই পথে অর্থাৎ অহিংস পথে স্বাধীনতা পাওয়া যাবে কি না। এবং আপোষ নীতি, মোহনদাস করমচাঁদ গান্ধী যে নীতিটা নিয়েছিলেন সেটা হচ্ছে আপোষ, অর্থাৎ ব্রিটিশদের সঙ্গে আপোষ করে করে এগোনো। আর সুভাষ বসুর বক্তব্য ছিল না, আপোষ করে করে এগুলো পরে আমরা স্বাধীনতা ব্রিটিশদের কাছ থেকে পাবো না, আপোষহীন পদ্ধতিতে, অর্থাৎ আমাদের দেশ আমাদেরকে লড়াই করে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। এই যে লড়াইয়ের যে তার মনোবৃত্তিটা ছিল, সেইটা নিয়ে যখন তিনি এগুতে গেলেন, স্বাভাবিকভাবেই মূল স্রোতের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হয়ে গেল এবং তার সঙ্গে যারা ছিল তারা একটা নতুন পার্টি তৈরি করলেন, সেটার নাম দিলেন স্বরাজ পার্টি। এবং সেই স্বরাজ পার্টি মূলত বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এবং সেখান থেকে আমরা দেখি যে মূল যে স্রোত সেটা হচ্ছে অহিংস আন্দোলন, সেটা আমাদের গান্ধীজি। এবং গান্ধীজি তখন প্রায় অবিসংবাদিত নেতা, গান্ধীজির বিরুদ্ধে কেউ কথা বলবেন সেটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারপরেও সুভাষ বসু যেটা চেয়েছিলেন যে না, একটা এই পথটাকে পরিহার করে একটা নতুন পথের সন্ধান দেওয়া যায় কিনা, এবং সেটা নিয়ে যে তিনি চলতে আরম্ভ করলেন। এবং প্রতি পদে পদে দেখা গেছে যে গান্ধীজির যে পথ সেই পথের সঙ্গে সুভাষ বসুর যে পথ সেই পথের মিল হচ্ছে না। হ্যাঁ, এবং সেটাকে আমরা যখন ইতিহাস পড়াই আমরা ছেলে মেয়েদেরকে বলি যে একটা পথ হচ্ছে নরমপন্থী পথ, একটা পথ হচ্ছে চরমপন্থী পথ, আরেকটা পথ হচ্ছে যেটা মুসলিম লীগ নামে তৈরি হয়েছিল। এবং সেটা লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন 1905 সালে, তিনি তখন ঢাকা দিকে বলেছিলেন যে মুসলিমরা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে মুসলিমদের আমরা এমন সুযোগ সুবিধা দেব যেটা তারা মুঘল আমলে পায়নি। যে কারণে আমরা দেখলাম ঢাকাতে সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ হলো। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন তিনটা খাতে বয়ে চলল। একটা মূলত নরমপন্থী পথ, যেই পথটা মোটামুটি আপোষ করে যে পথটা যাচ্ছিল। আরেকটা পথ হচ্ছে আপোষহীন পথ, যেটা ওই আমরা চরমপন্থী পথ বলি। আমরা বাংলার বিপিনচন্দ্র পাল, লালা রাজপথ রায় এবং বাল গঙ্গাধর তিলক, এই তিনজনের নেতৃত্বে শুরু হয়েছিল। এই পথটাকে আমরা চরমপন্থী পথ বলি, আপোষহীন পথ। এই পথে সুভাষ বসু হাঁটলেন। আর মুসলিম লীগ কি করলো, তারা মূলত ইংরেজদের পক্ষে চলে গেল। কাজে এই যে একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি হলো, সেই অবস্থার কারণে আমাদের যতগুলো আন্দোলন ভারতবর্ষে গড়ে উঠেছে, তারপরে আমরা দেখেছি 1930-এ মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে আরেকটা খুব সর্বভারতীয় আন্দোলন হলো, সেটা হচ্ছে অহিংস আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এবং সেখানে ডান্ডি অভিযান, অর্থাৎ লবণ তৈরি করা। লবণ আমাদের ভারতবর্ষের, কিন্তু ব্রিটিশরা আমাদেরকে লবণ তৈরি করতে দিত না, সমুদ্রের লবণ। সেই লবণ তৈরি করার জন্য গান্ধীজি সবরমতী আশ্রম থেকে হাঁটতে শুরু করলেন, ডান্ডি অভিযান করলেন। সেই অভিযানটাও সেইভাবে আর সফল হতে পারল না, কারণ ব্রিটিশরা এত চরম নির্যাতনের পথ নিয়েছিল যে সেখানেও তারা সফল হতে পারল না। তো এই ব্যাপারগুলো দেখে দেখে সুভাষ বসু বুঝতে পারলেন যে না, তাদের যে পথ অর্থাৎ আপোষের যে পথ, এই পথে গেলে পরে মূল স্বাধীনতা আসবে না। তো এই করতে করতে দেখা গেল একটা সময় গিয়ে মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর সঙ্গে সুভাষ বসুর সরাসরি সংঘাত প্রায় উপস্থিত হয়ে গেল। এবং সেখানে 1938 সালে হরিপুরায় যে কংগ্রেসের যে হলো, মানে অধিবেশন হলো, সেখানে সুভাষ বসুকে আমরা কংগ্রেসের সভাপতি হিসেবে পেলাম। এবং প্রথমবার না দ্বিতীয়বার? প্রথমবার 1938 সালে। তার পরবর্তী 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে গিয়ে তিনি যখন আবার দাঁড়াতে চাইলেন, তখন মোহনদাস করমচাঁদ গান্ধী বললেন যে না, এই পর্যায়ে তোমাকে আর আমরা চাইছি না, আমি চাইছি পট্টবী সীতারামাইয়া আমাদের এবার সভাপতি হোক। কিন্তু সুভাষ বসু বললেন যে না, আমি চাই ভোটে হোক, যদি ভোটে আমি হেরে যাই তাহলে আমি হেরে যাব। আচ্ছা, ভোট হলো, ত্রিপুরী কংগ্রেসে তিনি জিতলেন, সুভাষ বসু জিতলেন। এটা একটা বড় ব্যাপার যে মোহনদাস করমচাঁদ গান্ধী তখন ছিলেন, আমি আগেই বলেছি, অবিসংবাদিত নেতা। তার কথা এবং উনার যে ক্যান্ডিডেট পট্টবী সীতারামাইয়া, তার বিরুদ্ধে
তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন। এটা হওয়ার পরে কংগ্রেসের মধ্যে আবার দ্বিধা বিভক্তি এসে গেল এবং সুভাষ বসু দেখলেন যে তার পক্ষে আর সভাপতির পদ চালানো সম্ভব নয়, কেননা মোহনদাস করমচাঁদ গান্ধীর যারা অনুগামী ছিলেন তারা পুরোপুরি ভাবে সুভাষ বসুকে ত্যাগ করলেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো চিঠি লিখেছিলেন, নেহেরুকেও লিখেছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধীকেও লিখেছিলেন যে সুভাষ বসু যেই পথটা যাচ্ছে আপনারা সেটা মেনে নিন, আপনাদের মধ্যে একটা সমঝোতা আনুন। কিন্তু সেটা হয়নি। সুভাষ বসুকে বের করে দেওয়া হলো, তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন এবং তখন থেকেই মোটামুটি ভাবে কংগ্রেস আবার দ্বিধাবিভক্ত হয়ে গেল। দুইটা পথ একদম স্পষ্ট হয়ে গেল। একটা পথ হচ্ছে আপোষের পথ, আর একটা হচ্ছে আপোষহীনতার পথ। এবং এই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। পৃথিবী তখন দুইটা ভাগ হয়ে গেল, একটা গণতান্ত্রিক দিকে আর একটা হচ্ছে ফেসিবাদের দিকে। এই দুইটা ভাগের মধ্যে যখন লড়াই শুরু হয়ে গেল তখন ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষকে ওই যুদ্ধের অন্তর্বর্তী একটা শক্তি হিসাবে তারা দেখালো। তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে কোনো যোগাযোগ করলো না, ভারতবর্ষের নেতৃত্বের কোন রকম মতামত নেয়নি। এই অবস্থায় মোহনদাস করমচাঁদ গান্ধী বলেছিলেন যে না, আমি ব্রিটিশদের সঙ্গে কোনোভাবেই সহযোগিতা করব না, যেহেতু তারা যুদ্ধে ভারতবর্ষকে নিয়ে নিয়েছে। আর ইতিমধ্যে ইংরেজরা সুভাষ বসুকে গৃহবন্দী করে ফেললো। তারা বুঝতে পারছিল যে সুভাষ বসুকে কোনোভাবেই বাগে আনা যাবে না, কাজে তারা গৃহবন্দী করে ফেলেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কলকাতা থেকে তিনি পেশোয়ার হয়ে, আফগানিস্তান হয়ে, রাশিয়া হয়ে তিনি বার্লিনে পৌঁছে গেলেন 1941 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। ব্রিটিশরা টের পেল, বুঝতে পারে। হ্যাঁ, এই যে একটা মানে ঘটনা, এটা সত্যি আমাদের কাছে অবাক লাগে যে তিনি জানতেন যে যে কোনো সময় তার মৃত্যু হয়ে যাবে, যে কোনো সময় তিনি বিপদে পড়ে যাবেন, কিন্তু তার সত্ত্বেও তিনি ছদ্মবেশে ব্রিটিশদের যারা শত্রু তখন জার্মানির হিটলার হচ্ছে ব্রিটিশদের 1 নম্বর শত্রু, মুসোলিনি হচ্ছে শত্রু, আর এদিকে জাপান তোজো হচ্ছে তাদের শত্রু। কাজে তিনি ভাবলেন যে ব্রিটিশদের শত্রুদের সঙ্গে তিনি হাত মেলাবেন এবং তাদের সাহায্য নিয়ে তিনি ভারতবর্ষের দিকে সশস্ত্র সংগ্রামে আসবেন, বাইরে থেকে আসবেন। তো এই যে তার কলকাতা থেকে ছদ্মবেশে পালিয়ে যাওয়া, ব্রিটিশদের চোখে ধুলা দিয়ে, এটা কিন্তু মানে সবচেয়ে একটা অবাক করার বিষয় যে কি করে সম্ভব হলো। এত বড় শক্তির যে এত বড় তাদের চরবৃত্তি আছে, তারপরেও তিনি এই ফাঁক দিয়ে কিন্তু বেরিয়ে গেছেন, চোখে ধুলো দিয়ে, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে। এটা একটা সবচেয়ে বড় ঘটনা। এখানে তাহলে এই জায়গাটাতেই দুটো অধ্যায়, মানে একদম যদি আমরা মানে আড়াআড়ি ভাগ করতে পারি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে সংগ্রামী যে ক্যারিয়ারটা, সেখানে একটা ছিল যেটা আপনি এতক্ষণ ব্যাখ্যা করলেন, এখান থেকে যাত্রা করেছিলেন উনি ভারতের থেকে করেছিলেন। এবার হচ্ছে ভারতের বাইরে গিয়ে যেটা উনি করেছেন, তার ধারণা ছিল যে ব্রিটিশদের শত্রুদের সঙ্গে যদি হাত মেলানো যায় তাহলে তার শক্তিটা লাভ হবে। অন্যভাবে তো ভারতবর্ষে তিনি পাচ্ছিলেন না, কোনোভাবেই সেইভাবে কোনো শক্তি তিনি পাচ্ছিলেন না, তাকে সেইভাবে সমর্থনও কেউ, সেইভাবে বড় একটা শক্তি লাগে। তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেলে যে শক্তি দরকার, সেই শক্তি কিন্তু সুভাষ বসু ছিল না। তিনি ভাবলেন যে বাইরে থেকে সহযোগিতা নিয়ে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবেন। একদম। আমি আসবো আপনার কাছে আরেকবার, আমরা একটু যাবো বাবুল বাবুর কাছে, যে ভারতকে স্বাধীন করার জন্য এই যে আজাদ হিন্দ বাহিনী নেতাজি ঢেলে সাজিয়েছিলেন, জাতীয় নেতাদের নাম অনুসারে ব্রিগেড বা বাহিনীদের গঠন করেন, ভারতকে স্বাধীন করার সব আয়োজন শেষ করে 1943 সালের 21শে অক্টোবর উনি জাপানে গঠন করেছিলেন যে আজাদ হিন্দ সরকার। এই ব্যাপারটা, এই পার্টটা যদি আমাদের একটু দর্শকদের একটু বিস্তারিত বলেন। আমি এর আগে একটু পেছন দিকে যাই। স্যার অনেক কিছুই বলেছেন। সুভাষ বোস মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের দুটি ধারা ছিল, একটা আপোষের পথে, একটা আপোষী। আমরা দেখতে পাই ক্ষুদিরাম, ভগৎ সিং, নেতাজি, ওনারা কিন্তু ছোটবেলা থেকে যে ওনাদের মধ্যে একটা ব্রিটিশ বিরোধী যে জেহাদ ছোটবেলা থেকে আমরা পাই আর কি। যেমন ধরুন সুভাষচন্দ্র বসু যখন 6-7-এ পড়তেন তখনই কিন্তু ওনার স্কুলে শহীদ ভগৎ সিং এর শহীদ দিবস পালন করা হয়। কালো ব্যাজ পরানো হয়, খালি পায়ে উনি সেদিন মানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এবং যে স্কুলে পড়তেন সেই স্কুলের শিক্ষক বেণীমাধব দাস বলেছিলেন যে সেই গানটা কি তোমরা জানো, বঙ্গ আমার জননী আমার, এই গানটা গাওয়ার পরে ওই শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করা হয়। তাহলে দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই
এই সুভাষ বোসের মধ্যে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষাটা কিন্তু ফুটে উঠেছিল। রবীন্দ্রনাথ বলেছেন, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসমুদ্র হয়। আর সুভাষ বোস একদম মানে অন্যায় তো করেনি, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন ছোটবেলার থেকে। ফলে এই দিকটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ দিক। ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা অনেক বড় বড় নেতা পেয়েছি, কিন্তু সুভাষ বোসের মতো যে চরিত্রবান নেতা আমরা এখনো পাইনি। যার জন্য সুভাষ বোসকে যে দৃষ্টি থেকে আমরা অন্তঃস্থল থেকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, ভারতবর্ষের স্বাধীনতার পর যারাই এসেছেন তাদেরকে কিন্তু আমরা সেই জায়গায় বসাতে পারি না। এই হচ্ছে আমার বক্তব্য আর কি। একদম। আমরা একটু আজাদ হিন্দ বাহিনীটা কিভাবে তৈরি হয়েছিল এখান থেকে, যেটা ডক্টর রহমান বলছিলেন আপনি, যে উনি চলে গেলেন জার্মানিতে। হ্যাঁ, আমি বলছি জায়গাটা। ইতিমধ্যে জাপানে আমাদের রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ নামে একটা সংগঠন তৈরি করেছিলেন। কাদের নিয়ে করেছিলেন? যারা জাপানিদের হাতে ইতিমধ্যে আমাদের ভারতীয় সৈন্যরা অনেকেই হয়েছিলেন, মানে অ্যারেস্ট হয়েছিলেন, বা আর এদিকে আমাদের ক্যাপ্টেন মোহন সিং, তিনি একটা করেছিলেন আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। জাপানের হাতে যে ভারতীয় সৈনিকরা গ্রেপ্তার হয়েছিলেন, এই জায়গাটা একটু বন্দী হয়েছিলেন, এটা একটু বুঝতে হবে যে ভারতের সঙ্গে কি জাপানে তাহলে যুদ্ধ হয়েছিল? না না না, ব্যাপারটা যুদ্ধটা কার সাথে কার হয়েছিল এবং কিভাবে বন্দী হয়েছিল, এটা একটু জায়গা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে যে তখন পৃথিবীর তো দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একদিকে ইংল্যান্ডের নেতৃত্বে একটা দল, অপরদিকে জার্মানির নেতৃত্বে আরেকটা দল। ইতিমধ্যে জার্মানির নেতৃত্বে ছিল মুসোলিনি এবং তোজু মানে হচ্ছে জাপান। তো জাপানি সৈন্যরা তো এদিকে এগুচ্ছিল, আর ভারত তো অলরেডি মানে তখন ইংরেজরা ভারতীয় সৈনিকদের ব্যবহার করেছিল। সেই সৈনিকদেরই ব্যবহার করতে গিয়ে এই অঞ্চলে, অর্থাৎ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, সেখান থেকে কিছু কিছু সৈন্য যারা জাপানিদের হাতে বন্দী হয়েছিল, তারা জাপানে তখন বন্দী। এই জাপানের এই বন্দীদের নিয়ে রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু, তিনি করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ নামে একটা সংগঠন। আর ক্যাপ্টেন মোহন সিং তিনি করেছিলেন আইএনএ নামে একটা সংগঠন। আর নেতাজি সুভাষ বসু তখন 1943-এর মাঝামাঝি সময় জার্মানি থেকে দেখলেন যে এত দূরে থেকে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই করা সম্ভব নয়, কাজেই তিনি ভাবলেন যে দক্ষিণ পূর্ব এশিয়াতে আসতে হবে। তো কিভাবে আসতে হবে? তিনি জার্মানির সহযোগিতা নিয়ে ডুবু জাহাজে করে জীবনের প্রতি পদে পদে মৃত্যুকে হাতে নিয়ে তিনি পৌঁছলেন জাপানে, এবং সেখানে তোজুর সঙ্গে তিনি তোজুর সহযোগিতা চাইলেন। ইতিমধ্যে তোজু তখন বললেন যে ঠিক আছে, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তো এই প্রেক্ষাপটে সুভাষ বসু তখন টোকিও থেকে চলে এলেন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে মূলত ভারতীয় যারা মানে যারা আইএনএ তারা তৈরি হয়েছিল, বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি হয়েছিল, তারা সবাই সমবেত হয়েছিল সিঙ্গাপুরে। সেখানে এসে সুভাষ বসু বললেন যে এদেরকে নিয়ে আমি একটা সংগঠন তৈরি করব এবং এদের নাম দেওয়া হবে আজাদ হিন্দ ফোর্স। এটা হচ্ছে 1943 সালের মাঝামাঝি সময়। এবং সেখান থেকে তিনি এই আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে আস্তে আস্তে এদিকে এগুলেন রেঙ্গুনের দিকে, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, এখন এটার নাম হচ্ছে মায়ানমার, আগে ছিল এটা বার্মা, সেই বার্মার রাজধানী রেঙ্গুনে তিনি চলে এলেন একটা বড় সৈন্যবাহিনী নিয়ে। এবং সেখান থেকে তিনি ভাবলেন যে জাপানিদের সহযোগিতা নিয়ে তিনি ভারত আক্রমণ করবেন, অর্থাৎ ইংরেজদেরকে আক্রমণ করবেন। এবং সেই আক্রমণ করতে গিয়ে তিনি প্রথমে জাপানিদের সহযোগিতা নিয়ে তিনি মৌডোক নামে একটা জায়গায় চলে এলেন, এবং সেখান থেকে তারা আস্তে আস্তে আমাদের মণিপুরের রাজধানী ইম্ফলের দিকে এগোতে শুরু করলেন। কিন্তু ইতিমধ্যে জাপানের উপরে একটা বড় আক্রমণ হয়ে গেল। মিত্র শক্তি জাপানের উপরে এত বড় আক্রমণ করলো যে তখন তারা দেশ বাঁচাতে ব্যস্ত, এবং সেই ক্ষেত্রে জাপান কি করলো, তারা সৈন্য তারা উজ্জ্ব করে নিয়ে গেল, তাদের নিজেদের দেশ বাঁচাতে হবে। কাজে আজাদ হিন্দ বাহিনীর পেছনে যে শক্তিরা ছিল জাপানি শক্তি, সেই শক্তিরা কমে গেল। ইতিমধ্যে তারা আন্দামান দ্বীপ এবং নিকোবর দ্বীপও তারা দখল করে নিল। সেই দ্বীপের নতুন নাম করে হলো স্বরাজ দ্বীপ, একটা নাম দেওয়া হয়েছিল স্বরাজ দ্বীপ। তো এইভাবে তারা যখন এগুতে আরম্ভ করলেন, এবং 1944 সালের প্রথম দিকে যখন তারা মৌডোক দিয়ে ঢুকে চলে এলেন মণিপুর পর্যন্ত, এখানে এসে যখন আমাদের মিত্র শক্তি অর্থাৎ ইংরেজ বাহিনীর সামনে পড়লেন, এবং যখন জাপান চলে গেল
তো সেই ক্ষেত্রে তাদের খাদ্যের অভাব হলো, একদম তাদের অস্ত্রের অভাব হয়ে গেল, তাদের পেছনে যে শক্তিরা সেই শক্তির অভাব হয়ে গেল। কাজেই আজাদিন ফৌজের পক্ষে আর এগুলো সম্ভব হলো না, সেখানেই তাদের আত্মসমর্পণ করতে হলো। আচ্ছা এবং এই আত্মসমর্পণ করার সময় নেতাজি সুভাষ বসু সেখান থেকে চলে যান। তারপর থেকে আমরা তার আর কোনো খবর পাই না। অনেক রকমের কথা, অনেক রকমের অনেক চর্চা হয়েছে, অনেক গবেষণা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, কিন্তু সেটা আজও রহস্য রয়ে গেছে। আজ পর্যন্ত সুভাষ বসুর কোনো ট্রেস পাওয়া যায়নি, কোনো খবর আমরা পাই না। এইটুকু জানি যে মানে যখন আজাদিন ফৌজ যখন হলো, মানে ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো, তাদেরকে দিল্লিতে আনা হলো। এবং দিল্লিতে যখন তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হলো, বিচার শুরু হলো, তখন সারা ভারতবর্ষে একটা আলোড়ন তৈরি হয়েছিল। এমনকি কংগ্রেসের বড় বড় নেতারা, যারা ব্যারিস্টারও ছিলেন অনেকে, তারা কিন্তু এই আজাদিন ফৌজের পক্ষে দাঁড়িয়েছিলেন কোর্টে। আচ্ছা। এবং তাদের দাঁড়ানোর ফলে অনেকেই বাঁচানো গিয়েছিল, তাদেরকে আর ফাঁসি দেওয়া হয়নি, তাদেরকে সেইভাবে আর মানে শাস্তি দেওয়া হয়নি। তো এইটুকু পর্যন্ত যে কাজটা হয়েছিল, এইটা ভারতবর্ষের জনগণের কাছে একটা বিরাট পাওনা। অর্থাৎ সবসময় যেটা বলা হয় যে ভারতীয়রা যুদ্ধ বিমুখ, তারা যুদ্ধ করতে জানে না, তারা ভীরু কাপুরুষ, হ্যাঁ, তা সেটাকে নস্যাৎ করে দিলেন যে না, ভারতীয়রা যুদ্ধ করতে জানে। এবং সেখানে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শিরই শিখর হিমাদ্রির বলবীর। আমার মনে হয় যে কবি ওই যে ভারতীয়রা যে মানে এক সবসময় মাথা নিচু করে থাকে, এই জায়গা থেকে যে তারা বেরিয়ে আসতে পারে, তার জন্য তিনি যে আহ্বানটা রেখেছিলেন যে বলবীর বল উন্নত মম শির, অর্থাৎ ভারতবাসী তোমরা যে বীর, তোমরা নিজেদেরকে বলো, তোমরা পিছিয়ে থাকো না। তো সুভাষ বসুর এই কর্মকীর্তিকে সামনে রেখেই আমার মনে হয় যে কবির এই বক্তব্য। এবং সেখানে কয়েকটা বিষয় খুব প্রণিধানযোগ্য। নেতাজি কি চেয়েছিলেন এই বিষয়টা কিন্তু এখানে আমরা আসবো সেই বিষয়টাতে। আমরা যেহেতু আপনি দুটো ভাগে খুব সুন্দর করে বোঝালেন যে প্রথমে যখন মানে শুরুর জীবনে উনি সংগ্রামটা কিভাবে চালিয়েছিলেন এবং নিজের দেশে থেকে, এবং সেখানে একটা মতবিরোধ তৈরি হয়েছিল অন্যান্য নেতৃত্বদের সাথে, এবং একটা অহিংসার পথ, একটা চরম পথ। এখন কথা হচ্ছে যে এই যে নেতাজির ভাবধারা ও মতাদর্শ আজও আমাদের কিভাবে অনুপ্রেরণা যোগায়, এই যে ভাবধারাগুলো, এই যে মতাদর্শগুলো যেটা সংগ্রামের মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, বাউল বাবু এই জায়গাটাতে একটু আপনার আলোকপাত চাইবো যে এই ভাবধারাগুলো, এই মতাদর্শগুলো আজও আমাদের কিভাবে অনুপ্রেরণা যোগায়। একটা তো হচ্ছে যে উনি আইসিএস পরীক্ষা পাশ করেও চাকরি নেননি, ফলে ওনার মা বাবা কিন্তু চেয়েছিল যে উনি পরীক্ষা পাশ করে চাকরি নেওয়ার জন্য। আচ্ছা। উনি যখন পরীক্ষা দিচ্ছেন তখনই কিন্তু ওনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে শুরু করলো, আমি কার কথা রক্ষা করব, আমি কি আমার মা বাবার কথা রক্ষা করব, নাকি বিবেকানন্দ দেশবন্ধু চিত্তরঞ্জনের ডাকে সাড়া দেব। এই চিন্তা করতে করতে উনি সিদ্ধান্ত নিলেন যে কোনো মতেই ইংরেজের গোলামি করা চলে না। ফলে তিনি কি করলেন, আইসিএস এর ডিগ্রি ছিঁড়ে ফেলে দিয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। তাহলে এই যে দিকটা, এই দিকটা কিন্তু একটা বিশাল দিক, যেটার থেকে দেশপ্রেমের চরম উদাহরণ, দেশপ্রেমের চরম উদাহরণ। তাছাড়াও সুভাষ বসুর কাছ থেকে এই যে বললাম আপুসীন যে সংগ্রাম, ছোটবেলা থেকে কোনো কিছুর কাছে মাথা নত না করা। বিবেকানন্দ একটা কথা বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই যে দিকটা, এইটা কিন্তু আমরা সুভাষ বোসের মধ্য দিয়ে আমরা দেখতে পাই। এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অসংখ্য উদাহরণ রয়েছেন, বিপ্লবী রয়েছেন, তাদের মধ্য থেকে আমরা এগুলি পাই। আজকে আমরা একটা সাধারণ কিছুর জন্যই আমরা কিন্তু অনেক সময় মানে নিজেদের মানে কোন দিকে গেলে কার খাতায় নাম লেখালে কি পাবো, এই দিকটা কিন্তু আমরা চিন্তা করি, একবারও কিন্তু আমাদের আদর্শচ্যুত হয়ে যায় আর কি। আজকে ফ্যামিলির ক্ষেত্রে দেখা যাচ্ছে, এক সময় যে 91টি ফ্যামিলিগুলি ছিল, আজকে কিন্তু এই চিন্তার ভিত্তিতে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। মাতা পিতা ভাই বোন যে একটা সুসম্পর্ক ছিল, এইগুলির মধ্যে কিন্তু আজকে অর্থ এসে যাচ্ছে, অর্থের বিনিময়ে আমরা আজকে চিন্তা করছি। আমি চিন্তা করি আমার ছেলেকে কোন লাইনে পড়ালে বেশি পয়সা রোজগার করা যাবে। আর স্বাধীনতা আন্দোলনে কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে ব্রিটিশে কি করে তাড়াতে হবে,
দেশকে কিভাবে স্বাধীন হ্যাঁ, দেশকে কিভাবে স্বাধীন করতে হবে, এই যে দিকগুলো, এই দিকগুলো কিন্তু আমাদের সুভাষ বোস থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। এবং আজকের দিনে যে আমরা যে জিনিসটা দেখছি, যে ভ্রাতৃত্ব, মাতৃত্ব, প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্মান দেওয়া, শ্রদ্ধা করা, এই জিনিস লোপ পাচ্ছে দিন দিন। তার কারণ হচ্ছে আমরা একটু আদর্শচ্যুত হয়ে যাচ্ছি। একদম সুভাষ বোসের আদর্শ, বিবেকানন্দের আদর্শ আমরা এগুলি মুখে বলি, কিন্তু জীবনে আমরা প্রয়োগ করি না। আজকে 23শে জানুয়ারির উপলক্ষে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি, বক্তব্য, ভালো ভালো বক্তব্য রেখেছি, হাততালি কুড়িয়েছি, কিন্তু যেই কথাগুলি বললাম সেই কথাগুলো আমার জীবন আমি প্রয়োগ করলাম কিনা, এই কথাটা কিন্তু আমরা ভাবি না। যার জন্য কিন্তু আজকে সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে। এটাই আমার বক্তব্য। ওকে ডক্টর রহমান, এই যে আমরা, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আধুনিক ভারতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আদর্শ যদি কতটা প্রাসঙ্গিক বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা একজন মহাবীর যখন জীবন দানের জন্য প্রস্তুত হন, তার নিশ্চয়ই কিছু আদর্শ থাকে, একদম তার কিছু মত থাকে, এবং এত এত মানুষ যখন ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন দেওয়ার জন্য তৈরি থাকেন, যুদ্ধের জন্য এগিয়ে যান, তার যেটা মানে প্রথম যেটা বক্তব্য ছিল যে ভারতবর্ষের সমস্যার সমাধান কিভাবে হবে, আমরা যদি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাই তাহলে আমরা কিভাবে এগোবো। আপনি জানেন যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, কিন্তু স্বাধীনতার কথা কিন্তু বলা হয়নি কখনোই। জাতীয় কংগ্রেস স্বাধীনতার কথা বলেননি, একমাত্র 1929 খ্রিস্টাব্দে। তাহলে 1885 থেকে 1929 অনেক বছরের পরে এই সুভাষ বসু এবং জওহরলাল নেহরুই প্রথম বলেছিলেন যে না, আমরা স্বাধীনতার দাবি তুলব। কিন্তু আমাদের যারা প্রবীণ নেতৃত্ব ছিলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী, তারপরে অন্যান্য যারা ছিলেন আর কি, মতিলাল নেহরু যারা ছিলেন, তারা তখনও বলছিলেন যে না, স্বাধীনতা নিয়ে আমরা কি করব, আচ্ছা আমরা কি দেশ চালাতে পারবো, আমরা কি প্রস্তুত। সুভাষ বসু এখানে পরিষ্কার ছিলেন যে হ্যাঁ, আমরা প্রস্তুত, দেশবাসী প্রস্তুত। কিভাবে প্রস্তুত, তার তিনটা বক্তব্য ছিল। এক হচ্ছে আমাদের শিল্পে উন্নত হতে হবে। আচ্ছা, আমরা যদি অন্য দেশের উপরে নির্ভর করে থাকি তাহলে আমরা এগোতে পারবো না। তাহলে স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে যেটা শুরু হয়েছিল সেই 1905-এ, সেই আন্দোলন থেকে আমাদের কিন্তু টাটা কোম্পানি শুরু হয়ে গেছে। এই যে আজকে আমরা টাটা কোম্পানি পাচ্ছি, তার প্রথম সূচনা কিন্তু 1905 সালে বঙ্গভঙ্গের পরে যখন স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। হ্যাঁ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য শিল্পী সাহিত্যিকরা রাস্তায় নেমেছিলেন। 16 অক্টোবর অরন্ধন হয়েছিল, মানে কোনো ঘরে রান্না হয়নি, খালি পায়ে তারা রাস্তা রাস্তা ঘুরেছিলেন। কেন না, আমরা স্বদেশকে উন্নত করব, আমাদের স্কুল, স্বদেশী স্কুল তৈরি করতে হবে, স্বদেশী শিল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে সুভাষ বসুর প্রথম বক্তব্য ছিল যে শিল্পে আমাদের উন্নত হতে হবে, পরনির্ভরশীল হতে হবে না। তার 2 নম্বর বক্তব্য ছিল দারিদ্র দূর করতে হবে। দারিদ্র যদি থাকে আমাদের দেশে, আমাদের দেশ তো দরিদ্র দেশ, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে তার বক্তব্য ছিল শিক্ষায় আমাদেরকে এগোতে হবে। এই তিনটা, এক হচ্ছে শিল্প, এক হচ্ছে দারিদ্র, আর এক হচ্ছে আমাদের শিক্ষা। শিক্ষা যদি আমরা উন্নত না হই তাহলে আমরা এগোতে পারবো না। এবং তার জন্য উনি যখন 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসে প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তিনি একটা পরিকল্পনা কমিশন তৈরি করেছিলেন। আচ্ছা, এবং তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সমাজবাদ। তার কাছে মনে হয়েছিল সমাজবাদ হচ্ছে একটাই বাদ, যেই পথে গেলে পরে আমাদের দেশের সমস্যার সমাধান হবে। এবং সেক্ষেত্রে তিনি তখনকার সময় যারা পণ্ডিতেরা ছিলেন তাদের পরামর্শ নিয়ে কিন্তু এই পরিকল্পনা কমিশন করেছিলেন। এবং পরিকল্পনা কমিশনকে তিনি স্পষ্ট বলেছিলেন যে এই তিনটে যে সমস্যা, আমাদের শিল্প সমস্যা, আমাদের শিক্ষা সমস্যা, আমাদের দারিদ্র্যের সমস্যা, এখান থেকে আমাদের উত্তরণ হতে হবে। কিন্তু সমস্যা হলো যে তিনি তো আর থাকতে পারলেন, 1 বছরের পরেই তো তাকে সেখান থেকে মানে বেরিয়ে যেতে হলো। কাজেই তার এই তিনটে পথের অগ্রগতি কিন্তু তেমন আর আমরা দেখতে পেলাম না। আচ্ছা, আরেকটা তার বিষয় ছিল যে ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ। এখানে নানা ভাষা আছে, নানা ধর্ম আছে, নানা মত আছে, খাদ্য আলাদা আছে, পোশাক আলাদা আছে। কাজে এই যে হ্যাঁ, আমাদের এই যে বিবিধের মাঝে মিলন মহান, এইটাকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এবং রাষ্ট্রের যে ধর্ম,
রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ধর্ম হবে কার? ধর্ম হবে আপনার ব্যক্তিগত। আপনি কি ধর্ম করবেন এটা আপনার ব্যাপার, আমি কি ধর্ম করব এটা আমার ব্যাপার, উনি কি ধর্ম করেন এটা ওনার ব্যাপার। ধর্মটা হচ্ছে ব্যক্তিগত। হ্যাঁ, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। এই যে তার তত্ত্বটা, এটা কিন্তু নতুন নয়। আমরা দেখেছি যে ইউরোপে একটা সময়ে ধর্ম নিয়ে প্রচুর যুদ্ধ হয়েছে। এমনকি খ্রিস্টানদের যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, এই দুইটা ভাগের মধ্যে দিনের পর দিন যুদ্ধ হয়েছে। এবং আমাদের ইতিহাসে একটা চ্যাপ্টার আছে 30 ইয়ার্স ওয়ার, 30 বছরের যুদ্ধ। এবং তার মূল বক্তব্য হচ্ছে যে খ্রিস্টানের মধ্যে যারা ক্যাথলিক তারা বলছে তাদেরটাই ভালো, যারা প্রোটেস্ট্যান্ট তারা বলছে তাদেরটাই ভালো। এই নিয়ে 30 বছর যুদ্ধ হচ্ছে। আপনি ভাবতে পারেন, শুধু খ্রিস্টানদের দুইটা ভাগের মধ্যে 30 বছর যুদ্ধ, 1618 থেকে 1648। এই 30 বছর যুদ্ধের পরে তারা দেখলেন যে এতে তো আমরা কিছু পেলাম না, ধ্বংস ছাড়া তো কিছু হলো না। সমস্ত জার্মানিতে যুদ্ধটা বেশি হয়েছিল, জার্মানির গ্রাম গঞ্জ ক্ষেত মাঠ সব ধ্বংস হয়ে গিয়েছিল। তারা তখন বললেন যে আর না, ধর্ম নিয়ে আর যুদ্ধ নয়, এবার আমাদের মূল বক্তব্য হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রের কোনো ধর্ম নেই। এবং সেখান থেকে আমাদের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু এই তত্ত্বটা এসেছে। এবং সুভাষ বসুর এই চিন্তাটা আমাদের সংবিধানে সংবলিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। এটা একটা আমাদের বড় সার্থকতা। একদম। এখন এটা রক্ষিত হচ্ছে কিনা হচ্ছে না, এটা বিচার করবে বর্তমান আমরা যারা আছি, আমরা বিচার করব। আজকের ভারতবর্ষে বাবুলবাবু, আজকের ভারতবর্ষে নেতাজি যদি থাকতেন, তাহলে আজকের ভারতবর্ষে কি দেখলে নেতাজি খুশি হতেন বলে আপনার মনে হয়, আর কিসের জন্য নেতাজি দুঃখ পেতেন বলে আপনার মনে হয়? সুভাষচন্দ্র বসু এক জায়গায় বলেছেন, যে আমি ছেলেবেলায় ভাবতাম এই দেশ স্বাধীন হয়ে গেলেই শেষ হবে, কিন্তু গভীরভাবে যখন ভাবলাম তখন দেখলাম এই দেশে স্বাধীন হলেই হবে না, এ দেশে আর একটা বিপ্লবের প্রয়োজন। স্যার যেটা বলে গেলেন যে সুভাষচন্দ্র বসু ছিলেন সমাজবাদের বিশ্বাসী। এই দিক থেকেই কিন্তু উনি যখন বললেন যে এই দেশে আরেকটা বিপ্লবের দরকার, তখন থেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্ব, মানে দলের মধ্যে দুই ধরনের গ্রুপ তৈরি হয়ে গেল, সংঘর্ষটা শুরু হয়ে গেল। এবং এই সংঘর্ষের মধ্য দিয়ে তো দেশ স্বাধীন হলো। স্যার অনেক কিছু বলেছেন, আমি বিস্তারিত আলোচনা করছি না। আজকে সুভাষ বসু যদি থাকতেন তাহলে দেশের চেহারা আরো অনেক বেশি সুন্দর হতো। স্বাধীনতা আন্দোলনে 5টা দাবি ছিল: অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, শিক্ষা। এই যে সমস্যাগুলি, মৌলিক যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি সমাধান হয়ে যেত, অন্তত 80% হলেও সমাধান হতো এই সমাজ ব্যবস্থা সুভাষচন্দ্র বসু থাকলে, ওনার নেতৃত্বে যদি হতেন। আর উনি যে কথাটা বলেছেন যে আমি ভাবছি যে এই দেশে আর একটা বিপ্লবের প্রয়োজন, এটা যদি উনি করতে পারতেন তাহলে মানে এই সমস্যাগুলি একবারে সমাধান করে দিতে পারতেন। ফলে সুভাষ বোসের খুব প্রয়োজন ছিল। এবং সুভাষ বসু আজকে যে জিনিসগুলি দেখছেন, স্বাধীনতার সময় যেমন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আমরা বই পড়েছি, সিনেমা দেখেছি, নজরুলের অনেক বই দেখেছি, বই পড়েছি, সিনেমা দেখেছি। আজকে কিন্তু সিনেমাগুলির মধ্যে যে ধরনের মানে কুরুচিকর সিনেমা দেখানো হচ্ছে, যুব সমাজকে তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য যেই ধরনের মানে কুরুচিকর সম্পূর্ণ মানে দেখানো হচ্ছে, এগুলি কিন্তু থাকতো না। আবার এইগুলি দেখলে, এবং আজকে যারা দেশের নেতৃত্বরা, যারা নাকি শুধুমাত্র গদির জন্য একে অপরে দোষারোপ করছে, এই করছে সেই করছে, এইগুলি যদি দেখতেন তাহলে কিন্তু সুভাষ বসু প্রচন্ড ব্যথা পেতেন। এবং এই সময় ফুরিয়ে যাচ্ছে আমার, ডক্টর রহমান, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। বর্তমানে যুব সমাজ, আপনি শুরুর দিকে বলছিলেন কিছুটা, যে আপনি যেহেতু তাদের নিয়ে থাকেন, তাদের যুব সমাজকে নিয়ে, বর্তমানে যুব সমাজ নেতাজি থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারে? নেতাজিকে তো সামনে থেকে দেখা যাবে না, কিন্তু নেতাজির জীবনের আদর্শ থেকে ছোট্ট করে কি আমার যেটা মনে হয়েছে, আপনি দেখুন যে আমাদের ভারতবর্ষ একটা বিশাল দেশ, একটা উপমহাদেশ। এই দেশ তো ভেঙে গেল 1947-এ। তখন যেটা বলা হয়েছিল যে না, ধর্মের ভিত্তিতে মানুষ দুইটা জাতি একসঙ্গে থাকতে পারবে না, হিন্দুর একটা জাতি, মুসলমান একটা জাতি, কাজেই দেশটাকে ভাগ করতে হবে ধর্মের ভিত্তিতে। ভাগ হলো, কিন্তু সমস্যা কোথায় শেষ হলো? আজকে দেখুন পাকিস্তানের অবস্থা, আজকে দেখুন ভারতের অবস্থা কোথায়। পাকিস্তানের যে অবস্থা, আজকে তো চালের দাম, তেলের দাম আছে কোথায় আকাশ ছোঁয়া হয়ে গেছে।
আর 24 বছরের মাথায় পাকিস্তান ভেঙে গেল। 1947 থেকে 24 যোগ করলে 1971 বাংলাদেশ। তাহলে পাকিস্তান ভেঙে গেল কেন? যদি ধর্মই বড় হতো তাহলে পাকিস্তান ভাঙ্গার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই জিনিসগুলোকে আমরা ভাবছি, যদি ধর্মই বড় হতো তাহলে আজকে 57টা ইসলামিক রাষ্ট্র কেন এক হতে পারছে না কেন? আজকে ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র, 57টা ইসলামিক কান্ট্রি আজকে ইসরায়েলের কাছে মাথা নত কেন? তাহলে ধর্ম বড় কোথায়? এইখানে সুভাষ বসু যেটা চেয়েছিলেন, ধর্মটা বড় নয়, মানুষত্বটাই বড়, মানুষটাই হচ্ছে বড়। মানুষকে যদি আমরা একতাবদ্ধ না করতে পারি তাহলে আমরা এগোতে পারবো না, এবং সেটা হচ্ছে রাষ্ট্রের কর্তব্য। আজকে আপনি জাপানের দিকে তাকান, জাপান আজকে কোথায় উঠেছে? কেন হয়েছে এটা? একদম ছোট বয়স থেকে তাদেরকে দেশপ্রেম শেখানো হয়, নিজে কাজ করতে হবে। হ্যাঁ, নিজে কাজ করতে হবে। স্কুলে গিয়ে আমি যেটা শুনেছি, আমি জাপানে যাইনি, শুনেছি যে প্রতিটি ছেলে মেয়ে একদম ছোট বয়স থেকে তাদেরকে দেশপ্রেম কিভাবে শেখানো হয়, যে না তোমার ক্লাসটা তুমি পরিষ্কার করবে, তোমার ওয়াশরুম তোমরা পরিষ্কার করবে, হ্যাঁ তোমাদের রাস্তা তোমরা পরিষ্কার করবে, কেউ বসে থাকতে পারবে না, সবাইকে কাজ করতে হবে। এই যে দেশপ্রেম উদ্বুদ্ধ করা। এবং আমাদের পাশে আমাদের সিঙ্গাপুর দেখে কত এগিয়ে যাচ্ছে, চীন কত এগিয়ে যাচ্ছে। চীনও তো একটা সময়ে কি হয়েছিল, ইউরোপের প্রায় 8টা থেকে 12টা জাতি চীনকে প্রায় ছিঁড়ে করে খাচ্ছিল, কিন্তু আমাদের 2 বছর পরে আমরা 1947-এ স্বাধীন হলাম, আর তারা 1949-এ স্বাধীন হলো। আজকে চীন অনেক দূর এগিয়ে গেছে। আমরা শুনেছি, এখনো আমরা শুনি যে আজকে পৃথিবীতে যত রিসার্চ হয় তার অর্ধেক চীনের ছেলেমেয়েরা করে। তাহলে কিভাবে করছে? রাষ্ট্র নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করেছে। তা আমাদের দেশে, আপনাদের মাধ্যমে আমার দেশের রাষ্ট্রনেতাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, একদম অল্প বয়স থেকেই ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে হবে। হঠাৎ করে তো হবে না। আজকে ছেলে মেয়েদের কাছে কে যাচ্ছে? আমরা শিক্ষকরা যাচ্ছি। দেশপ্রেম, সত্যিকারের দেশপ্রেম গড়ে তুলতে হবে। হ্যাঁ, এবং সিলেবাসকে সেইভাবে গড়ে তুলতে হবে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। তাদের কিছু শুধু সমালোচনা করলে হবে না। আমরা সুভাষ বসুকে সমালোচনা করি, আমরা মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের জাতির পিতাকে আমরা সমালোচনা করি, আমরা তাকে মানে প্রায় নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করি। আরে বাবা, যেইটুকু তারা করেছেন সেইটুকু আমরা করতে পেরেছি কিনা? আমি যদি ওই জায়গায় থাকতাম আমি করতে পারতাম কিনা? আপনি চিন্তা করে দেখুন, আপনি চিন্তা করে দেখুন, আপনি যদি তখনকার সময় আপনি যদি ওই জায়গায় থাকতেন, এর বেশি আপনি কি করতে পারতেন? আজ স্বাধীন ভারতে দাঁড়িয়ে আমরা অনেক কিছু করছি, কিন্তু পরাধীন ভারতে সেটা কতটা সম্ভব ছিল? কতটা সম্ভব ছিল। তাহলে আমার বক্তব্য হচ্ছে, আমাদের রাষ্ট্র নেতারা যদি সেইভাবে ভাবেন যে হ্যাঁ আমাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়স থেকে গড়ে তুলতে হবে। এখন আমরা কি দেখি, স্কুলে শিক্ষক নেই, বেঞ্চ নেই, কলেজে শিক্ষক নেই, বসার জায়গা নেই, ক্লাস হচ্ছে না, এই কথাগুলো আমাদের শুনতে হয়। তাহলে আরো শিক্ষা ব্যবস্থাকে আমাদের আরো ঢেলে সাজাতে হবে, এবং ছেলে মেয়েদের মধ্যে সেটা নিয়ে যেতে হবে। না নিয়ে গেলে কে নেবে বলুন? কে নেবে? একদম। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। বাবুল বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। দেশবাসী হিসেবে আজ যেহেতু 23শে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তী, আজ দেশবাসী হিসেবে নেতাজিকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু আছে কিনা? আমরা কি দিতে পারি দেশবাসী হিসেবে নেতাজিকে? প্রথমত, দেশবাসী হিসাবে নেতাজির যে আদর্শ, সেই আদর্শটা যদি আমরা নিজেদের জীবনে লালন পালন করতে পারি, তাহলে মনে হয় আমি লালন পালন করলে আমার সন্তান সন্ততি তারাও এই জিনিসটা জানবে, শিখবে, দেখবে, তারাও নেতাজি সম্পর্কে জানবে, এবং তাদের ছেলে মেয়েরাও তাদের কাছ থেকে জানবে। এইভাবে একটু একটু করেই, মানে একটু একটু জলকণা একসাথে করে একটা সমুদ্র তৈরি করা যায় আর কি। এবং সেটাই আমরা দিতে পারি। আমরা যদি প্রত্যেকেই, আমি তো ছোটবেলা বা আমার বাবা মা বলেছিল যে আমরা যখন পড়াশোনা করতাম তখন আমাদের বইয়ের টেবিলের সামনে ক্ষুদিরামের ছবি থাকতো, ভগৎ সিং এর ছবি থাকতো, নেতাজির ছবি থাকতো, বিদ্যাসাগরের ছবি থাকতো। আজকে তো ঘরে ঘরে এগুলি নেই, আজকে ভুলে যাচ্ছে। একটা সময় সুভাষ বোসের ছবি ছিল, পরবর্তী সময়ে আমি দেখেছি আমাদের বয়সে যে নায়ক নায়িকার ছবি থাকতো, তো এইগুলিও উঠে যাচ্ছে। মানে অর্থাৎ আমরা স্বাধীনতা সংগ্রামীদের ছবি এবং তাদের আদর্শ, তাদের যে জীবন সংগ্রাম, এগুলি যদি আমরা প্রত্যেকে নিজেদের জীবনে লালন পালন করতে পারি, তাহলে
মানে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এবং এই ইতিহাসটাকে এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে নিয়ে যাওয়া আগামী প্রজন্মের কাছে নিয়ে যেতে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমার সঙ্গে থাকার জন্য এবং আজ নেতাজির জন্মজয়ন্তী এই সন্ধ্যায় আপনারা দুজনেই আলোকপাত করলেন নেতাজির জীবন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজন। দর্শক বন্ধুরা, সুভাষচন্দ্র বসু এমন একটি আলো যা একখণ্ড জ্যোতির্ময় জগতের দর্শনে সর্বযুগের সর্বস্তরের মানুষের কাছে প্রিয়। সুভাষচন্দ্র বসুকে যারা জেনেছেন তারা দেশকে ভালোবাসতে বাধ্য। তাই আজ নিউজ ভ্যানগার্ড সেই মহান ব্যক্তির জীবনে আরো একবার ফিরে দেখবার চেষ্টা করল। সঙ্গে থাকুন, দেশ ও দুনিয়ার নানান খবর ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।